এবং ভয়ঙ্কর জঙ্গলের একটা অবস্থান, যেখানে আছে প্রচুর গাছগাছালি লতাপাতা এবং কি ভয়ঙ্কর একটা পরিবেশে আজকের এই ভিডিওটা, যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই জঙ্গলের মধ্যে বা এই পাহাড়ের মধ্যে এই উপরে কি ভয়ঙ্কর একটা পরিবেশ, যেখানে কিন্তু জাপানিজরা বিভিন্ন ধরনের পূজা করে থাকে, তাদের প্রার্থনা পূরণ করে থাকে এবং সেখানে বিভিন্ন মূর্তি আছে যেগুলা মাধ্যমে আপনারা কিন্তু জাপানি সাংস্কৃতিক যে ঐতিহ্য তারা যুগ যুগ থেকে পালন করে আসতেছে সেই পরিবেশটা আপনাদের দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে স্যাম ক্যামের। তো প্রতি শুক্রবার কিন্তু আমার লং ভিডিও থাকে এবং প্রতিদিন কিন্তু শর্ট ভিডিও থাকে। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা নতুন জাপানে আসতে চান এবং যারা নতুন জাপানে আসছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। জাপান সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন কার্ড কী করলে কীভাবে ছাড় পাবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদের যতটুকু পারি ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো সে বিষয় না যাই, চলুন আজকে চলে যায় জাপানের একটা ঐতিহ্যবাহী পুরাতন কালচার, যেটা কিন্তু জাপানিজরা অনেক পুরাতন দিন থেকে, অনেক ছোটোকাল থেকেই কিন্তু এগুলো করে আসছে। অর্থাৎ জাপানের যে পুরাতন স্মৃতিগুলো সেগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর এবং জাপানের মধ্যে এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় থাকে, বন জঙ্গলে থাকে, পাহাড়ে থাকে। তো তেমনই একটা জায়গা আজকে আপনাদের খুঁজে দেখাবো, যেখানে আছে মন্দির, পুরাতন মন্দির বা পুরাতন যে জাপানিজ সভ্যতার মূর্তি, যেগুলা জাপানিজরা যুগ যুগ থেকে পালন করে আসছে। তো আজকে সেরকম একটা জায়গাতে আপনারা নিয়ে যাব, যদিও অনেক ভয়ের জায়গা, সেহেতু আপনারা আমার সাথে আছেন, আমি আপনার সাথে আছি। তো চলুন একসাথে সেরকম কোনো একটা প্লেসে ঘুরে আসি, জাপানের একটা ঐতিহ্যবাহী একটা কালচারের প্লেস। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। জাপানের বিভিন্ন জায়গাতে কিন্তু এই ধরনের সিস্টেম থাকে, অর্থাৎ পুরাতন যে কালচারগুলো জাপানিজরা যুগ যুগ ধরে পালন করে আসতেছে সেরকম জায়গা কিন্তু অনেক জায়গা আছে এবং এগুলো কিন্তু অনেক পরিত্যক্ত জায়গার মতো, অনেক জায়গায় কিন্তু মানুষ যাতায়াতও করে না, হয়তো বা অনেক ভূত পেতের আস্তানা গড়ে উঠছে। তো আমি সেরকমই একটা জায়গা দেখাবো। এটা কিন্তু সাধারণ একটা রোড, যেদিক দিয়ে মানুষ চলাফেরা করে, অর্থাৎ গাড়ি ঘোড়া চলাফেরা করে। তো এই জায়গাটা যে উপর দিকে একটা রোড চলে গেছে, এদিক দিয়ে কিন্তু অনেক উপর এবং এই উপর সাইডে কিন্তু বিভিন্ন বাড়িঘর আছে। তো এই উপর দিকে যাইতে যাইতে কিন্তু জাপানিজদের বিভিন্ন মন্দির পাওয়া যাবে, বিভিন্ন যে পুরাতন কালচারের সাথে সম্পৃক্ত সেই জিনিসগুলো আপনাদের আজকে দেখাতে পারবো। তো এইভাবে কিন্তু জাপানিজরা বিশেষ করে বন জঙ্গলে এবং পাহাড় পর্বতের মধ্যেই কিন্তু তাদের যে মনোবাসনা পূরণের, বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করে, এমনকি তারা পূজা করে বা তাদের যে ধর্মীয় কালচারগুলো সেগুলো সেখানে ফুটিয়ে তুলতে সব থেকে নিরিবিলি জায়গাটাই তারা বেছে নেয়। তো আমি উপর দিকে যাচ্ছি এবং সুড়ঙ্গ রাস্তা হলেও কিন্তু রাস্তাটা অনেক সুন্দরভাবে দেখেন পাকা করা, পিচ ঢালাই করা, যার কারণে কিন্তু সেরকমভাবে এখান দিয়ে আপনি চলাফেরা করতে কোনো সমস্যা হবে না। বৃষ্টি বাদলের দিন, ঝড় বাদলের দিনও কোনো সমস্যা হবে না। তো ইতিমধ্যে আমি অনেক উপরে চলে আসছি। উপরে আসার পরেও কিন্তু আমি নিচ দিকে যদি দেখাই, নিচ দিকে কিন্তু অনেকটা সুড়ঙ্গ পথ, অর্থাৎ সুড়ঙ্গর মতো একটা রাস্তা দিয়ে আমি উপর দিকে যাচ্ছি এবং আশপাশে কিন্তু অনেক ঘরবাড়ি এখনও দেখতে পাচ্ছেন। তো এই ঘরবাড়িগুলোও কিন্তু এই রাস্তা দিয়ে আসলে দেখতে পারবেন। এখানে উপর দিকে একটা জঙ্গলের মধ্যে একটা সুন্দর কিন্তু বাড়ি, এই জঙ্গলের মধ্যে বাড়ি করার ইচ্ছা কিন্তু জাপানিজদেরই হয়ে থাকে, তারা হয়তোবা ভয়ভীতি পায় না। তো বাড়ির সামনে কিন্তু এখানে একটা পুরাতন কালচার, তাদের একটা মন্দির, হয়তোবা হ্যাঁ তাদের একটা প্রতিমা এখানে তাদের স্থাপন করা আছে এবং সত্য করে একটা ঘর রাখা আছে। আর পাশ দিয়ে কিন্তু অনেক ফুল গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল, এই ফুলগুলো কিন্তু জাপানিজরা অনেক পছন্দ করে। আর আমার সামনে যে বড় স্তম্ভটা দেখতেছেন ওটা কিন্তু নারিতাসান বিশিষ্ট মন্দির, অর্থাৎ জাপানের মধ্যে চিবার মধ্যে সবচেয়ে বড় মন্দির এবং রিসর্ট বলতে পারেন। ওখানে অনেক লোক কিন্তু ভ্রমণের জন্য আসে। আর এই সাইডেই কিন্তু এই যে প্লেসটা আপনাদের দেখাতে আজকে নিয়ে আসছি। আর এখানে তাদের একটা এখানেও একটা উপাসনালয়, হ্যাঁ তারা বিভিন্নভাবে উপাসনালয় করে। বিশেষ করে দেখেন তারা গিলাস ভরে পানি রেখে দিয়েছে এখানে। এই পানিগুলা হয়তোবা তাদের মনোবাসনা পূরণের কোনো উদ্দেশ্য। বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির কিন্তু এগুলা করে থাকে। এখানে কিন্তু একটা স্ট্যাচু আছে, পাথর দিয়ে অনেক কিছু লেখা আছে ক্ষুদ্র ক্ষুদ্র করে, এগুলো আমার পড়ার সাধ্য নাই, কারণ এগুলা জাপানিজ অক্ষর এবং অনেক পুরাতন অক্ষর। আর এই সাইড দিয়েই কিন্তু গভীর যে বনের রোড, অর্থাৎ এর ভিতরে কি আছে সেটা কিন্তু দেখলেই আপনারা আজকে বুঝতে পারবেন। তো এই যে গেট আছে, আর গেটের মধ্যেই কিন্তু আপনার প্রবেশ করতে হয়। এই সাইড দিয়ে কিন্তু রোড চলে গেছে, এটা কিন্তু সাধারণ রোড। আর এই রোডটা কিন্তু অনেক ভীতিকর, অর্থাৎ ভয়ের একটা রোড। তো সিঁড়ি বেয়ে আমি উপর দিকে যাচ্ছি। তো এই যে
পরিবেশটা কিন্তু অনেক থিমথিমে। বিশেষ করে দেখেন এখানে কিন্তু সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, অর্থাৎ লোকের আনাগোনা খুব কম, যার কারণে কিন্তু এই রোডটাও কিন্তু অনেকটা পরিত্যক্ত আকারের মতো এখানে পরিস্থিতিটা হয়ে গেছে। তো আমি একা একা যাচ্ছি আর আপনারা আমার সাথে আছেন, তাছাড়া কিন্তু এখানে কেউ নেই, কারণ এখানে বিভিন্ন কোনো উৎসব ছাড়া বা তাদের কোনো স্পেশাল দিন ছাড়া তারা এখানে সচরাচর প্রবেশ করে না। তো এই ভয়ঙ্কর জায়গাগুলো পরিদর্শন করতে অনেক ভয় লাগে, কারণ এর ভিতরে কি থাকে না থাকে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আগে থেকে জানা সম্ভব না। তারপরেও কিন্তু শুধুমাত্র আপনাদের কথা ভেবে এবং আমার লিসেনার্স, আমার যে ভিউয়ারগুলো আছে তাদের দেখানোর জন্য কিন্তু আমি জাপানের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জায়গাতে একা একা ভ্রমণ করে থাকি। আর এই ভ্রমণের মাধ্যমে কিন্তু আপনারা জাপানিজ কালচারগুলো, জাপানিজদের পরিস্থিতিগুলো, জাপানের বিভিন্ন স্থানগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তো প্রতিমধ্যেই আমরা একটু দম নেই, এখানে কিন্তু অনেক উপরে আসছি, যার কারণে কিন্তু অনেকটা হাঁপায়া গেছি। এবং এখানে কিন্তু গাছগাছালিগুলো দেখেন, এগুলো অনেক পুরাতন গাছগাছালি এবং এগুলা কিন্তু অনেক বড় বড় মোটা মোটা, বোঝা যাচ্ছে এটা অনেক পুরাতন একটা জায়গা এবং অনেক পুরাতন গাছগাছালি দ্বারা পরিবেষ্টিত একটা পরিবেশ। এবং চারদিকে কিন্তু অনেক বাতাস হচ্ছে, বাতাস হওয়ার পরেও কিন্তু থমথমে একটা পরিবেশ। এবং সাইড দিয়ে সিঁড়ি বেয়ে ওঠার জন্য যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের জন্য কিন্তু একটা হ্যান্ডেল দিয়ে দিছে, যার কারণে কিন্তু অতি সহজেই এটা ধরে ধরে উঠতে পারবেন। জাপানের প্রত্যেকটা বিষয় এরকম থাকে, প্রত্যেকটা বিষয় যেখানে যাবেন সেখানে কিন্তু আপনার সুবিধা অনুযায়ী সেই পরিস্থিতিটা তারা তৈরি করে দেয়। তো রাস্তার কিন্তু প্রায় উপর দিকে চলে আসছে, আর উপর দিকে আসার পর এখানে কিন্তু সিঁড়ি নাই, কারণ এখানে সমতল ভূমি, আর সমতল ভূমির পাশ দিয়ে কিন্তু আবার বড় যে সিঁড়িটা, সেই সিঁড়ির যে পথ, তো চারদিকের যে মৃদু পথ এবং চারদিকের যে বন জঙ্গল, এটা আসলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি। রাতের বেলায় কিন্তু এখানে আসাটা সম্ভবই না মনে হচ্ছে, এত চারিদিকে যে ঘন ঘন জঙ্গল এবং পাখির কিচিরমিচির ডাক, এই সিস্টেমগুলোতে কিন্তু রাতে কেউ আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি দিনের বেলাও কিন্তু অনেক ভয়ভীতিকার একটা জায়গা, তারপরেও কিন্তু আসছি। আসলে ভয়ভীতিকে জয় করতে হলে অবশ্যই আপনাকে যাইতে হবে, অবশ্যই কোনো কিছু করতে হবে, তাহলে কিন্তু আপনি ভয়ভীতি জয় করতে পারবেন। তো আমি ইতিমধ্যে কিন্তু আরেকটা গেটের কাছে চলে আসছি, আর এই গেটটা কিন্তু যে প্রথম গেট সেই গেটের মধ্যেই, এবং এরপরে কিন্তু আরও অনেকগুলো গেট আছে, যে গেটগুলো দেখার অপেক্ষায় আমরা আসি। আমি উপর থেকে নিচ দিকে চলে আসছি, অনেক উপরে আসছি, অর্থাৎ এই যে প্লেসটা, এই প্লেসটা কিন্তু আপনার সচরাচর নিচে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো থেকে কিন্তু অনেক উপরে, যার কারণে এখান থেকে কিন্তু আপনার পুরো শহরটাই দেখা যাবে, এরকম একটা প্লেস আছে। একটা ঘর দেখতে পাচ্ছি, আর ঘরের চার সাইড দিয়ে কিন্তু শুধু লাল রঙের বিভিন্ন পতাকা। আমরা বিভিন্ন সিনেমাতে দেখে থাকি কালো জাদু করে বা বিভিন্ন ধরনের মূর্তি পূজা করে বা অনেক ধরনের মন্ত্র তন্ত্র পরে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোটা এরকম হয়ে থাকে সচরাচর। আর এই পাশ দিয়ে দেখেন কিছু পাতা আছে, কিছু গাছগাছালি আছে, যেগুলো কিন্তু অন্যরকম। আর এই সিস্টেমগুলো জঙ্গলের মধ্যে হওয়ার কারণে এই জিনিসটা কিন্তু একটা পুরোটাই অন্যরকম রাখতেছে। থমথমে পরিবেশ, চারদিকের অবস্থা এবং ঘন ঘন বন জঙ্গল এবং অনেক সবুজ কিন্তু চারদিকে, এবং তার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং সাইড দিয়ে কিন্তু গেটের উপর দিয়ে কিন্তু অনেক কিছু লেখা আছে কাঞ্জি দিয়ে। তো অনেক কাঞ্জি দিয়ে লেখা থাকার কারণে আমি পড়তে পারতেছি না, হয়তোবা এখানে বিভিন্ন ধরনের যে নিয়ম কানুন সেগুলো হয়তো বা লেখা থাকতে পারে। আর এই সাইড দিয়ে কিন্তু অনেক গাছ আছে, গাছগুলো দেখতে অনেকটা লিচু গাছের মতো, তবে জাপানের লিচু গাছ আমি দেখি নাই কখনো। আর এই সাইড দিয়ে আপনার পানি খাওয়ার জন্য একটা টিউবওয়েলের মতো, জাপানের বিভিন্ন পার্কে কিন্তু এগুলো হয়ে থাকে, সেই পার্কের সিস্টেমগুলো এরকম। তো এই সাইডে পরে যাই, আগে আমি দেখি যে জাপানের মেন যে জায়গাটা যার জন্য আমরা এত দূর আসলাম, এই যে সংস্কৃতি, তারপর জাপানিজ যে কালচারের ভিতর অন্তর্ভুক্ত এই জিনিসগুলা যে পুরাতন সভ্যতার নীতি বহন করে। তো সিঁড়ি বয়ে বয়ে উপর দিকে গেলে এখানে কিন্তু তাদের একটা বিভিন্ন, এটা মন্দির নাকি বলতে পারবো না, তবে এটা তাদের হয়তোবা কোনো উপাসনালয় হইতে পারে। এই সাইড দিয়ে কিন্তু পতাকা আছে, পতাকাতে বিভিন্ন ধরনের কাঞ্জি দিয়ে অনেক কিছু লেখা আছে, এগুলা বাতাসে কিন্তু দোল খাচ্ছে। এবং এখান থেকে পুরা শহরটাই কিন্তু আপনি দেখতে পাবেন, এবং শহরের উপর দিয়ে কিন্তু বড় বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিংগুলা শব্দ হচ্ছে, আমি ভয় পেয়ে গেছি। এই বিল্ডিংগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন, অর্থাৎ 15-20 তলা বিল্ডিংগুলোর উপরে কিন্তু আমি এখন অবস্থান করতেছি। আর এই সাইডে কিন্তু তাদের সেই বিশাল পুরাতন একটা মন্দির, আর এই মন্দিরে বা এই যে
তাদের যে অবস্থানটা এখানে করছে এটা আসলে কিসের জন্য করছে। তারা এখানে বিভিন্ন ধরনের উপাসনা করায় এবং এখানে দেখেন এখানে একটা কুকুরের স্ট্যাচু দেওয়া আছে, এই পাশেও একটা কুকুর আছে এবং কুকুরের মুখে কি যেন একটা দেওয়া আছে, আর গায়ে একটা পতাকা, এটা বেগুনি কালারের পতাকা। তো সামনের দিকে যদি আমি এগিয়ে যাই, সামনের দিকে লোহার প্যারাক দেওয়া একটা কিছু, লোহা উল্টা করে গাড়া আছে। এখানে তাদের একটা কুয়া জাতীয় কিছু, এখানে লম্বা দড়ি দিয়ে ঝুনঝুনি বাজে যেরকম সেরকম। আর এখানে তার মূল যে ইটা স্তম্ভটা, এখানে ছোট ছোট কুকুর এবং অনেক ধরনের এগুলো কুকুর নাকি খরগোশ জানি না, এগুলা দিয়ে কিন্তু একটা স্ট্যাটাস দেওয়া আছে। পিছনে একটা থালা আছে এবং এখানে অনেক কিছু আছে, সরঞ্জাম আছে। তো এখানে দেখতে অনেক পুরাতন হলেও এখানে কিন্তু মাঝে মাঝে লোক যাতায়াত করে, যার কারণে কিন্তু এই জিনিসগুলো তারা এখানে সংরক্ষণ করছে। এখানে পানির বয়ামের মতো কিছু একটা দেওয়া আছে, হয়তো বা এরা তাদের ভোগের সামগ্রী। এই পাশ দিয়েও পানির বোতল অনেক কিছু রাখা আছে, আর এটাই তাদের মূল স্তম্ভ। এখানে ঝাড়ু দেওয়ার জন্য বিভিন্ন সরঞ্জাম রাখা আছে। তো এটাই ছিল, দেখলেন একটা তাদের পুরাতন ঐতিহ্যের একটা স্মৃতি। এগুলা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে সংরক্ষণ করে, বিশেষ করে তাদের বন জঙ্গলে এগুলো বেশি হয়ে থাকে। এই সাইডে মানুষ বসার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য চেয়ার করে দেওয়া আছে। এই সাইডেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সিস্টেম করে দেওয়া আছে। এই সাইডটা অনেক পরিষ্কার, অর্থাৎ এখানে কিন্তু তারা মাঝে মাঝে আসে হয়তো বা পরিষ্কার করে সেই জায়গাটা। তো এত নিরিবিলি জায়গা, এত সুন্দর একটা প্লেসে কিন্তু তারা এরকম অনেক কিছু করে থাকে। এরা জাপানিজরা বেশিরভাগ কিন্তু ধর্মের পথে সেরকম বিশ্বাসী না, তারপরেও যারা যারা এগুলো করে তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে এগুলো করার চেষ্টা করে। এই সাইড দিয়েও আছে অনেক তাদের মূর্তি আছে। তো এগুলা খরগোশ না কুকুর, সম্ভবত শিয়াল কুকুরের মতো একটা স্তম্ভ। তো এগুলা সম্ভবত নির্দিষ্ট কোনো একটা প্রার্থনালয়। আমরা দেখে থাকি যে বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা বিভিন্ন সিস্টেমে তারা যে তাদের করে প্রার্থনা করে বা তাদের মনো চাহিদা পূরণের জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, বিভিন্ন মন্দির তৈরি করে। তো এক এক জায়গায় এক এক রকম থাকতে পারে। তো আমরা একটু ভিতরের পরিবেশটা ঘুরে দেখি। এই ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, থমথমে। আর এখানে কিন্তু প্রাচীনকালের মতো কিছু সিস্টেম যেগুলো আসলে অনেক ভয়ঙ্কর লাগে। এই যে এই গাছগুলো আছে, এই গাছগুলোকে দেখে অনেক ভয় লাগে। এই গাছগুলোতে আপনার বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করা, বিশেষ করে দেখেন এখানে একটা চেয়ার আছে, চেয়ারের মাঝখানে এই গাছটার সাইডে শিকল দিয়ে বাঁধা, গাছের চারদিক শিকল দিয়ে বাঁধা। আর এ পাশে আপনার বড় একটা পানির ট্যাঙ্ক। এখান থেকে কিন্তু পুরো শহরে পানি সরবরাহ হয় এবং ট্যাঙ্কটা কিন্তু অনেক উপরে। আর পানির ট্যাঙ্কের সাইডেই কিন্তু এই বিশাল একটা পুরাতন যে সিস্টেম, ঐতিহ্যের একটা গুণাবলীর নিদর্শন আপনাদের দেখালাম সেটা। তো আমি এই পাশ দিয়ে উঠছিলাম, ওই পাশ দিয়ে উঠছিলাম এবং এই পাশ দিয়ে কিন্তু এখন নেমে যাওয়ার রাস্তা আছে এবং সুন্দরভাবে কিন্তু আমি নেমে যেতে পারবো অতি সহজেই। এবং এখানে কিন্তু চারিদিকে পরিবেশটাও কিন্তু অনেক থমথমে এবং সুন্দর সুন্দর গাছগাছালি, বিভিন্ন সুন্দর পরিবেশ আপনাদের দেখালাম। তো জাপানের এই সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর পরিবেশ, যে অনেক সুন্দর সুন্দর ভয়ঙ্কর জায়গা, এইগুলাতে কিন্তু আপনি পরিদর্শন করতে পারেন। হয়তোবা আপনার কোনো একটা নতুন অভিজ্ঞতা হবে, আর এই অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। আর যারা জাপানে থাকেন না তারাও কিন্তু এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারেন আমার মাধ্যমে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। যারা নতুন আছেন তাদেরকে জানাই আবারও স্বাগতম, এবং জাপান সম্পর্কে অজানা তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আবার দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।